আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে। তোমরা আশা করি ভালো রয়েছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ে ভালো আছি। তো নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানাই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটি রয়েছে সেই বই থেকে তোমাদের আজকে কি করব, পড়াবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে কোনো সংগঠন কিংবা প্রতিষ্ঠানের জন্য কি থাকে, পরিচালনার জন্য একটা নিয়মাবলীর একটা বই থাকে। ঠিক রাষ্ট্র পরিচালনাগুলোর জন্য কি থাকে, একটা নিয়মাবলীর একটা বই থাকে। সেই বইটিকে কি বলা হয় তোমরা কি বলতে পারো? ওকে, সেই বইটির নাম আমি তোমাদের ভালোভাবে বলতে চাই, সেটি হচ্ছে এই যে সংবিধান। সেই বইটির নাম হচ্ছে সংবিধান। এখানে মনে রাখতে হবে যে রাষ্ট্র কিন্তু একটি সংগঠন, রাষ্ট্র হচ্ছে একটি সংগঠনের ন্যায়। সুতরাং এই সংগঠনটিকে সুচারুভাবে বা পরিকল্পিতভাবে পরিচালনার জন্য সর্বাগ্রে দরকার হচ্ছে সংবিধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো সংবিধান কাকে বলে এই বিষয়টি তোমাদের সাথে আমি একটু প্রথমে একটু বলতে চাই, শেয়ার করতে চাই। বিশ্বখ্যাত নন্দিত রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল, তোমরা নাম শুনেছ অ্যারিস্টটলের। সেই অ্যারিস্টটল বলেছেন যে সংবিধান হচ্ছে রাষ্ট্রের জীবন পদ্ধতি, যা রাষ্ট্র কি করেছে, স্বয়ং নিজে বেছে দিয়েছে। তাহলে অ্যারিস্টটলের সংজ্ঞাটা কি, যে সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের জীবন পদ্ধতি, যা রাষ্ট্র স্বয়ং নিজেই বেছে নিয়েছে। এছাড়াও আরো একজন বিশ্ববিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী লর্ড রাইস, তোমরা অনেকেই শুনেছো তার নাম। লর্ড রাইস বলেছেন যে সংবিধান হচ্ছে সেই জীবন পদ্ধতি যাতে মানুষের যে বাহ্যিক আচরণগুলো আছে, এই আচরণগুলো নিয়ন্ত্রণ করার যে নিয়ম রীতি নীতির নির্দেশ, তাকেই সংবিধান বলে। তাহলে লর্ড রাইসের মতে যে মানুষকে পরিচালনার জন্য, মানুষের বাহ্যিক আচরণগুলো নিয়ন্ত্রণ করার জন্য যে নির্দেশনা, তাকে কি বলা হচ্ছে, সংবিধান। খুব সংক্ষেপে আমি একটু বলতে পারি যে সংবিধান হচ্ছে রাষ্ট্রের মূল দলিল। সংবিধান হচ্ছে রাষ্ট্রের মূল দলিল। সংবিধান হচ্ছে রাষ্ট্রের দর্পণ স্বরূপ বা রাষ্ট্র পরিচালনার মূল হাতিয়ার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের পাঠের যে শিরোনাম সেটি হচ্ছে 1972 সালের সংবিধান প্রণয়ন পটভূমি। তোমরা জানো যে সংবিধান হচ্ছে একটি ঐতিহাসিক একটি বিষয়। এই সংবিধানটি কিন্তু রাতারাতি কিন্তু প্রণয়ন হয়নি। আমাদের পৃথিবীতে যতগুলো রাষ্ট্র রয়েছে, গণতান্ত্রিক হোক, রাজতান্ত্রিক হোক, কিংবা সামরিকতন্ত্রের হোক, সামরিকতন্ত্রে অবশ্য সংবিধান স্থগিত হয়ে যায় তোমরা জানো, কিন্তু রাজতন্ত্র এবং গণতন্ত্রের ক্ষেত্রে কিন্তু সংবিধান কি থাকে, চালু থাকে। তো বাংলাদেশের সংবিধান প্রণয়ন করার যে প্রাকপট ভূমিকা, সেটি সামান্য একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে 1947 সালে যখন ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়, ঠিক সেই সময় দীর্ঘ 9 বছরে পাকিস্তানে কোনো সংবিধান ছিল না। তো এই সংবিধান না থাকার ফলে রাষ্ট্রের যে কার্যাবলী সেটি পরিচালনা করতে খুব অসুবিধা হতো। তো তৎকালীন পিরিয়ডে যারা পূর্ব পাকিস্তানের, অর্থাৎ বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান নামে ছিল, সেই পূর্ব পাকিস্তানের এবং পশ্চিম পাকিস্তানের যারা কি ছিলেন, রাজনৈতিক সংগঠক ছিলেন, যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির যারা অর্গানাইজার, তারা কি করেছিলেন, এই সংবিধান প্রণয়ন করেছিলেন। সেটা অনেক পরে 1956 সালে। তো সেই ভুল থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা অর্জনের পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেছিলেন, খুব দ্রুত সংবিধানের একটি অর্ডিন্যান্স জারি করেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে 1972 সালের 10 এপ্রিল সংবিধান প্রণয়ন কমিটি নামে একটি কমিটি উনি গঠন করে দিয়েছিলেন। সেই কমিটিতে কারা ছিলেন? সেই কমিটিতে ডক্টর কামাল হোসেন ছিলেন প্রধান। তোমরা জানো তিনি এখনো বেঁচে আছেন, জীবিত আছেন। 1937 সালে ডক্টর কামালের কলকাতা শহরের জন্ম। সেই ডক্টর কামাল সেই সময় আইন এবং বিচার মন্ত্রণালয়ের
দায়িত্বে ছিলেন। তো 34 সদস্য বিশিষ্ট যে আমাদের বাংলাদেশ সংবিধানের যে কমিটি প্রণয়ন হয়েছিল, সেই 34 সদস্য বিশিষ্টের আমি 2-4 জনের নাম বলতে চাই যারা খুব প্রখ্যাত ছিলেন সেই সময়। তার মধ্যে ডক্টর কামাল হোসেন ছিলেন সংবিধান কমিটির আহ্বায়ক বা প্রধান। এছাড়াও ছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, উনি কুষ্টিয়া থেকে সেই সময় নির্বাচিত একজন সংসদ সদস্য ছিলেন। ব্যারিস্টার আমিরুল ইসলাম উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আজীবন একজন সদস্য এবং অত্যন্ত বিজ্ঞ বাংলাদেশের একজন আইনজীবী। এছাড়াও ছিলেন ডক্টর শাহদিন মালিক, সুরঞ্জিত সেনগুপ্ত, তারপরে ছিলেন আব্দুল মতিন খুসরু, উনি পরবর্তীতে ল মিনিস্টার হয়েছিলেন, ল অ্যান্ড জাস্টিস মিনিস্টার। তারপরে একজন নারী সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত, সেই সময় ন্যাপ মুজফর আহমেদের ন্যাপ যে একটি রাজনৈতিক সংগঠন ছিল তার উনি সদস্য ছিলেন। পরবর্তীতে উনি আওয়ামী লীগ যোগদান করেছিলেন, দিয়ে উনি মন্ত্রী হয়েছিলেন। কিছুদিন আগে উনি কি করেছেন, মৃত্যুবরণ করেছেন। তো ভুল থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট তথা বঙ্গবন্ধু সরকার 1972 সালে ঠিক 16 ডিসেম্বর কি করেছিলেন, একটা সংবিধান প্রকাশ করেছিলেন। 1972 সালে 16 ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কি হয়, ওপেন হয়, উন্মুক্ত হয়, কাম আউট হয়। সেই থেকে কিন্তু আজ অবধি কিন্তু সংবিধান কি রয়েছে, টিকে রয়েছে। যদি বা মাঝে মাঝে হয়তো বিশেষভাবে বা বিশেষ কোনো কারণে রাষ্ট্রের স্বার্থে আর কি সংশোধনী প্রয়োজন হয়েছিল বা হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না যে পৃথিবীর বহু দেশ কিন্তু কি করেছেন, সংবিধান সংশোধন করেছেন। হয়তো অনেক উদাহরণ আছে, ইন্ডিয়া, আমেরিকা, পাকিস্তান সহ ইউরোপের বিশেষ করে গণতান্ত্রিক ঘাঁটি দেশগুলো কি করেছেন, তাদের প্রয়োজনীয় সংবিধান সংশোধন করতেন। তো শিক্ষার্থীবৃন্দ, আমি সংবিধানের যে প্রণয়ন পটভূমি সেটি তোমাদের সামনে এতক্ষণ ব্যক্ত করেছি। তোমরা কিন্তু এই বইটি তোমরা কি করতে পারো, তোমরা কিনে, বাজার থেকে কিনে অবশ্যই তোমরা এটা কি করবে, বাসায় রাখবে এবং পড়ার চেষ্টা করবে। কেমন, এখানে সংবিধানের বাংলাদেশ সংবিধানের যে বৈশিষ্ট্য, সংক্ষিপ্ত কিছু যে কথা, সেটি হচ্ছে যে সংবিধানে 1টি প্রস্তাবনা, 4টি তফসিল, 5টি ছিল মূলনীতি বা মৌলিক নীতি এবং 153টি কি রয়েছিল, অনুচ্ছেদ। 153টি অনুচ্ছেদ রয়েছে এই বাংলাদেশের এই সংবিধানে। শিক্ষার্থীবৃন্দ, সংবিধান সম্পর্কে পড়াতে গিয়ে তোমাদের এই পর্যায়ে বলতে চাই যে সংবিধানের প্রকারভেদ। তোমরা জানো যে সংবিধানটা 2 প্রকার হয়ে থাকে সাধারণত। সংবিধানটা 2 প্রকার হয়ে থাকে। 1 নম্বর হলো লিখিত, 2 নম্বর হচ্ছে অলিখিত। পৃথিবীতে বাংলাদেশ সহ বহু দেশ রয়েছে, যে সব দেশগুলোতে কি রয়েছে, লিখিত সংবিধান রয়েছে। আর অলিখিত সংবিধান আছে এরকম দেশও পৃথিবীতে আছে, তবে সেটা খুবই কম। তো আমি কয়েকটা দেশের উদাহরণ দিতে চাই লিখিত এবং অলিখিত ক্ষেত্রে। লিখিত যেমন আমেরিকা, পৃথিবীতে সবচেয়ে সফল গণতান্ত্রিক এবং সাংবিধানিক রাষ্ট্র হচ্ছে আমেরিকা, ভারত, কানাডা, নেদারল্যান্ড, গ্রিস ও বাংলাদেশ। তাহলে লিখিত সংবিধান রয়েছে, ডিয়ার স্টুডেন্ট তোমরা লক্ষ্য করো, লিখিত সংবিধান রয়েছে আমেরিকাতে, ভারতে, কানাডায়, নেদারল্যান্ড, গ্রিস ও বাংলাদেশের মতন গণতান্ত্রিক দেশে। অলিখিত সংবিধান যেমন সৌদি আরব, এবং ইংল্যান্ড। তাহলে সৌদি আরবের সংবিধান কি, সংবিধান হচ্ছে অলিখিত এবং খুব ছোট্ট সংবিধান। ব্রিটিশ সংবিধান অত্যন্ত ছোট সংবিধান, তোমরা জানো, কিন্তু সেটি অলিখিত আকারে রয়েছে। ব্রিটিশদের প্রাচীনকালের যে
কাস্টম বা প্রথা বা রীতিনীতি থেকে কি করেছেন, তারা তাদের রাষ্ট্র পরিচালনার আহ, নিয়মাবলীগুলো সন্নিবেশিত করেছেন, সেভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেন। ব্রিটিশ পার্লামেন্ট যদি বা দুই ভাগে বিভক্ত তোমরা জানো। তো ব্রিটিশরা সাধারণত তাদের যে মধ্যযুগের যে শাসন ব্যবস্থার যে বিভিন্ন রীতিনীতি, বিশেষ করে ধর্মীয় কিছু রীতিনীতি তারা কি করেছেন, সংবিধানে কাস্টম আকারে তারা কি করেছেন, গ্রহণ করেছেন আর কি, এবং সে অনুযায়ী তারা দেশ পরিচালনা করে থাকেন। এখন আমরা দেখব বাংলাদেশ সংবিধানের তথা 1972 সালের সংবিধানের মূল বৈশিষ্ট্য, মেন ক্যারেক্টার অফ বাংলাদেশ কনস্টিটিউশন ইন 1972। বাংলাদেশ সংবিধানের যে মূল যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে, প্রথমে হচ্ছে লিখিত সংবিধান। লিখিত সংবিধান, তারপরে হচ্ছে দুষ্পরিবর্তনীয়। তারপরে হচ্ছে গণতান্ত্রিক। মূল্যবোধ। তারপরে হচ্ছে জনমতের প্রাধান্য। তারপরে হচ্ছে নির্বাচনের ব্যবস্থা। 6 নম্বরে হচ্ছে ভোটাধিকার। অর্থাৎ কোন নাগরিকের বয়স যদি 18 কিংবা তার বেশি হয়, তদুর্ধ্ব হয়, সেক্ষেত্রে সে কি করবে, তার যে ভোট প্রয়োগ সেটি করবেন। 7 নম্বরে হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। গণমাধ্যমের স্বাধীনতা। ন্যায়পাল। তারপরে হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে 1972 সালে যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল, সেই সংবিধানের কয়েকটি বৈশিষ্ট্য তোমাদের সামনে তুলে ধরেছি। নাম্বার ওয়ান, লিখিত সংবিধান। অর্থাৎ বাংলাদেশ সংবিধানটা কি, একটা লিখিত রূপ, দুষ্পরিবর্তনী। বাংলাদেশ সংবিধান কিন্তু অনেকাংশে দুষ্পরিবর্তনী। তোমরা জানো যে সংসদের বা পার্লামেন্টে 2/3 মেজরিটি ছাড়া, অর্থাৎ 3/2 কি সংসদ সদস্যের ভোট ছাড়া কিন্তু পরিবর্তন করা যায় না। গণতান্ত্রিক মূল্যবোধ। সংবিধানটা কিন্তু পুরোপুরি আমাদের কিন্তু ডেমোক্রেটিক টাইপের। তারপরে জনমতের প্রাধান্য, অর্থাৎ জনগণের কি থাকে, এখানে প্রাধান্য থাকে, জনগণ তাদের মতামত প্রকাশের সুযোগ রাখতে পারে। নির্বাচনের ব্যবস্থা, প্রতি 5 বছর পর পর কি থাকে, সংসদ নির্বাচনের ব্যবস্থা থাকে। ভোটাধিকার প্রয়োগ, অর্থাৎ রাষ্ট্রের যত নাগরিক রয়েছে প্রত্যেকটা নাগরিক কি করতে পারে, 18 বছর বা তার থেকে বেশি বয়স হলে তারা ভোট প্রয়োগ করতে পারে। সংসদীয় সরকার ব্যবস্থা, অর্থাৎ পার্লামেন্টারি যে সিস্টেম, সেই সিস্টেমটি কি হয়েছে, বাংলাদেশ সংবিধানে বলবৎ রয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা, ম্যাস মিডিয়া, অর্থাৎ রেডিও, টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া সহ যত মিডিয়া আছে সবাই কি করতে পারে, স্বাধীনতা ভোগ করতে পারে। ন্যায়পাল, রাষ্ট্রের দেখভাল করার জন্য পুরো রাষ্ট্রের যে নিয়ম কানুন আছে, পুরো রাষ্ট্রের যে রাষ্ট্র পরিচালনার যতগুলো স্তর আছে, সচিবালয় থেকে শুরু করে যতগুলো প্রশাসন আছে, প্রত্যেককে কি করতে পারে, অডিট করতে পারে। অডিট করার জন্য
বা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কি করা যেতে পারে, ন্যায়পাল নিয়োগ করা যেতে পারে। যদিও বা সংবিধানের আর্টিকেল এটি অন্তর্ভুক্ত রয়েছে, তারপরেও কিন্তু এখন এটি পুরোপুরি ইমপ্লিমেন্ট হয়নি। অদূর ভবিষ্যতে হয়তো হবে। বিচার বিভাগের স্বাধীনতা, শিক্ষার্থী কিন্তু তোমরা জানো যে বাংলাদেশের বিচার বিভাগ কি যথেষ্ট স্বাধীন। আর এই স্বাধীনতার কারণে মানুষ কি পায়, সহজে কিন্তু বিচারের সুফল পায় বলে আমরা জানি। ওকে, তোমরা এগুলো খাতায় লিখে নাও ঠিক মতো। আমরা ক্লাসের শেষ পর্যায়ে এসে গেছি। এবার বাড়ির কাজ দেব। বাড়ির কাজ, বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার গুলো কি কি? বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকারগুলো কি কি? তোমরা এটি কি করবে, এটি খাতায় চমৎকার ভাবে লিখে আমাকে কি করবে, চমৎকার ভাবে লিখে এটির উত্তর লিখে আমাকে কিন্তু মোবাইলে আমার যে মেসেঞ্জার আছে কিংবা মেইল অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা দেখবে আমার মেল অ্যাড্রেস করে যে drkamal@gmail.com, এই ইমেলে তোমরা উত্তরগুলো করে আমাকে পাঠাতে পারো, কিংবা খাতায় লিখে রাখবে। স্কুল খোলার পর এগুলো পর্যবেক্ষণ করব, আমি দেখবো আর কি যে তোমরা কে কতটুকু হোমওয়ার্কগুলো সম্পন্ন করেছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবারও দেখা হবে। করোনা একটি মারাত্মক ব্যাধি, তোমরা জানো পৃথিবীব্যাপী এটি একটি সাড়া ফেলে দিয়েছে এই রোগটি। তো এই কোভিড-19 সময় তোমরা বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে। একজন মানুষের সাথে আরেকজন মানুষের যে দূরত্ব বা সামাজিক যে সোশ্যাল ডিস্টেন্স বলা হচ্ছে ইংরেজিতে, এটি তোমরা মেনে চলার চেষ্টা করবে যতটা সম্ভব। ঠান্ডা কিংবা সর্দি হাঁচি কাশি এগুলো যাতে সহজে না হয় সে প্রতিকার তোমরা গ্রহণ করবে। এবং টেলিভিশন সহ মিডিয়াতে যেভাবে করোনা ভাইরাসের বা কোভিড-19 যে রুলস প্রচার করা হচ্ছে বা প্রোটেস্ট রুলসগুলো প্রচার করা হচ্ছে, সেগুলো তোমরা মেনে চলবে, ছোটদেরকে সাবধানে রাখবে, আমার জন্য দোয়া করবে। তোমরা ভালো থাকো সবাই। হ্যাঁ, এই কামনায় আজকের মতন ক্লাস শেষ করছি। গুড বাই টুডে।